আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। যেখানে যে অবস্থায় যেখানে পারেন সেইখানেই শুরু হোক ধোলাই। এখন পালাই থাকার চেয়ে তার সাথে জয় বাংলা স্লোগান দিয়ে জেলখানায় ঢুকে যাওয়া ভালো, কারণ জেলখানায় এখন লাখ লাখ আমাদের নেতাকর্মী আছে। যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে, এটার জন্য আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের ভাই বোন আপনাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে, এবং সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে হবে। একটা কথা মনে রেখেন, 96 সালের 15ই ফেব্রুয়ারি ইলেকশনের পরে আমরা শক্তি প্রদর্শন করেই জনগণকে সাথে নিয়েই খালেদা জিয়াকে নির্বাচন করাতে বাধ্য করেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের দিয়ে। 2006 সালের সেই লগি বইটা মনে আছে? ওয়ান ডে, মানে একদিনে 6-7 ঘন্টার ভিতরে আমরা খালেদা জিয়ার পদত্যাগ করতে বাধ্য করেছিলাম। সুতরাং এইবারও আমরা এমন কোনো একটা ঘটনা ঘটবে যেটা তাদেরকে আবারও ভাবতে চিন্তা করতে হবে। আপনার আজকে যে গতকাল সারা দিন আপনি কি দেখেছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সংসদীয় কমিটিতে গিয়ে সংসদে 300 জন পোলিও আক্রান্ত এমপির কথাবার্তা ছাড়াই পাশ হয়ে গেছে। মানে যেই মাত্র বিলটা তুলেছে সেই মাত্রই 300 জন পোলিও আক্রান্ত রোগী করে পাশ করে দিয়েছে। তো এতে আমাদের কি ছেড়া গেল? গেল কিছু? আপনাদের বারবার বলছিলাম আমি যে আপনারা যত যাই ভাবেন, এ তারেক রহমান আপনাদের ভাই রাজনীতি করার সুযোগ ও দিবে না। ওরা সর্বশক্তি প্রয়োগ করবে। এই যে গতকালকে হয়েছে, আজকে দেখেন, আগামীকাল দেখেন, আরো এক সপ্তাহ দেখেন, প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে শুনতে পারবেন যে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে আপনার বাড়ি আক্রান্ত হয়েছে, অমুকের বাড়িতে হামলা চালাইছে ফেসবুকে জয় বাংলা লেখার কারণে, আওয়ামী লীগ লেখার কারণে। এগুলো চলতে থাকবে, কারণ এইটা ওরা করবেই। কারণ ওদের কাছেও সবচেয়ে বড় ভয় এই আওয়ামী লীগ। জামাতের কাছে, এনসিপির কাছে, বিএনপির কাছে, অবশ্য তিনোটা একই দল, কিন্তু এদের কাছে সবচেয়ে বড় ভয় কি? সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এদের কাছে সবচেয়ে বড় ভয়। তো এবার আমরা কি করব? আমি আপনাদেরকে গত পরশুদিন একটা ভিডিওতে বলেছিলাম যে নিষেধাজ্ঞা দেওয়ার পর হয়তো আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা হয়তো হঠাৎ করে এসে হয়তো ঘুম থেকে উঠে দেখবেন 2 মিনিটের একটা ভিডিও ভাষণ সরাসরি ওনার ফেস দেখায় বলে দিচ্ছেন যে রাস্তায় নামো। সেই সময় খুবই সন্নিকটে। মানে আপনারা যদি ভয় পান, আপনারা অনেকের সাথে আমার কথা হয়েছিল, অনেকে ভয় পাচ্ছিলেন। অনেক ভাইরা বলছে ভাই আমাদের তো নিষেধাজ্ঞা আছে, আমরা কিভাবে মিছিল করবো? ওরে ভাই, আমি তখনও বলছিলাম, এখনো বলি, ওই যে ভয়, এই ভয়েই আমাদের শেষ করে দিবে। আর নিষেধাজ্ঞা এবার দেখলেন তো, এতদিন তো নুনুসিও সরকার উনি করে রেখেছিলেন, আর এবার সংসদীয় ভাবে বিএনপি করছেন। যারা বিএনপি কে মনে করেছেন যে বিএনপি আসলে আপনাদেরকে কোলে তুলে চুম্মা দিবে, তারা একদম সাইজ করে দিছে। সুতরাং এখন আর ভয়ের কিছু নাই। কারণ হচ্ছে আপনি আওয়ামী লীগ করেন চাই না করেন, মানে করেন চাই না করেন বলতে, আপনি যদি কোনো কমিটিতেও না থাকেন তারপরও আওয়ামী লীগ সমর্থন করেন, আপনি আওয়ামী লীগ এই জন্যও পিটাবে আপনার, এই জন্যই মারবে। ওদের সামনে ইলেকশন আছে, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন। আপনি মনে করেন না যে আপনি, ভাই আমি তো আওয়ামী লীগের কমিটিতে ছিলাম না, আমি এমনি যাই ভোট দিতাম, আওয়ামী লীগের পোলাপানের লোক আড্ডা দিতাম, তাই বলে আপনার বাচ্চা যাবেন? না না না, আপনার মুরগি চুরির মামলা এলো ঢুকাই বলাবে। সুতরাং এখন আর ওই যে পালাই থাকার সময় না যে ভাই আমরা পালাই আছি, আমরা দুঃখে আছি, কষ্টে আছি, পয়সা নাই। না না না, এখন পালাই থাকার চেয়ে তার সাথে জয় বাংলা স্লোগান দিয়ে জেলখানায় ঢুকে যাওয়া ভালো, কারণ জেলখানায় এখন লাখ লাখ আমাদের নেতাকর্মী আছে। 75-এর 15ই আগস্টের পরে 4.5 লাখ, প্রায় 4,65,000 নেতাকর্মী জেলে ছিল। এরা বেরিয়ে আসছে, 2-3 বছর লাগছে বেরিয়ে আসছে। ঠিক এখনো প্রায় আমাদের লাখখানিকের উপরে নেতাকর্মী আছে, এবং আরো যদি 2-4-5 লাখ আমরা ঢুকে যাই এখন, আমরাও বেরিয়ে আসবো। হয়তো 6 মাস 1 বছর লাগবে। আপনারা তো অনেকে বলতে পারেন ভাই আমরা জেলে গেলে আমাদের পরিবার, ভাই আপনারা নিজেরাই বলেন যে আপনি এখন কষ্টে আছেন, দুঃখে আছেন, তা আপনি তো কোনো কাম কাজ করতে পারতেছেন, পালাই আছেন, তো কোথাও না কোথাও যেটা পালাই আছেন, তো পালাই থাকার দরকার কি? তার সাথে জয় বাংলা বলে আগে বারো দুইটা জায়গা জেলখানায়, অসুবিধা কি? এতে কি আমাদের কি খুব বেশি কিছু ছেড়া যাবে? পালাইয়া থাইকা যে অবস্থা, কোনো কাজ করতে পারতেছেন না, আমার ভাই বন্ধুরা বলছি, কাজ করতে পারতেছেন না, ঘরবন্দি হয়ে আছেন। তো ঘরবন্দি থাকা আর জেলবন্দি থাকা একই কথা, সেম কথা। আপনারা ওই যে বিভিন্ন নেতা অমুক ভাইয়ের কথা চিন্তা না করে একমাত্র শেখ হাসিনার কথা চিন্তা করেন, মনে করেন যে এইটা আমাদের শেষ লড়াই, জীবনের শেষ লড়াই। এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইটাতে আমাদের জিততে হবে। তবে আজকে ব্যান করে দেওয়াতে আমি কিন্তু কোনো দুঃখ পাই না, আমার কাছে খুব মজা লাগছে এবং খুব আনন্দিত আমি। তার কারণে ব্যান করে দেওয়ার পরে এখন যে হাইব্রিড আছে তার থেকে অনেক হাইব্রিড এখন সরে যাবে, অনেক হাইব্রিড পালাবে।
আর এই ব্যান করে দেওয়ার পরে আমার কাছে কি জানেন, আমার কাছে না, আমার সমবয়সী আমার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কাছে আজকে একটা মজা লাগছে। এটা কি জানেন, আমরা 88, 90, 90, 91, 96, তারপর আপনার 2001, 2006-এর সেই মুহূর্তটা ফিরে পাচ্ছি। মানে ওই সময় আমরা বিভিন্ন জায়গায় পালাইছিলাম, মাইর খাইছি, ধর খাইছি, গাড়ি আক্রমণ করতে গেছি, হরতাল ডাকছি, আবার জেলে গেছি, বহুত কিছু আছে। এই চানটা আবার আসছে। বহু বছর আওয়ামী লীগের 17 বছর যার ছিল, 16 বছরের মতো আন্দোলন সংগ্রাম কেউ গড়াই উঠতে পারেনি, কারণ দেশ শান্তি ছিল, যা আন্দোলন করবে কি। কিন্তু এখন একটা বিরাট সুযোগ, দেশ অস্থিতিশীল, পেট্রোল নাই, খাদ্যদ্রব্য নাই, পোলাপাইনের কাম নাই, শিক্ষা ক্ষেত্রে জায়গা নাই, সবকিছু মিলে দেশ অলরেডি অগ্নিগর্ভা। আর এইটাকে, এই স্ফুলিঙ্গটাকে কাজে লাগানোর জন্য একটা ক্লিকের দরকার। আর সেই ক্লিক বিএনপি সোজা তুলে দিল কারাতে, আওয়ামী লীগের হাতে ব্যান্ড করে। আওয়ামী লীগের ব্যান্ড করলে কি ভাই সব ব্যান্ড? আমরা ধরে নিলাম আমি যে আওয়ামী লীগের বেশি ভোটার নাই, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, সব কি মরে গেছে গা? সব কি বঙ্গোপসাগরে ভাইসা গেছে? আমরা আসি না পাড়ায়, মহল্লায়, ঘরে, বাড়িতে আমরা আসি তো। তা আমরা বাইরিতে হবে। শক্তি প্রদর্শন করা ছাড়া এখন আর বৈশা থাকার কাম নাই। যার আমি বলতেছি যে আমি আমৃত্যু আওয়ামী সমর্থক, আমি আমৃত্যু আওয়ামী সমর্থক। আপনি, আপনিও আমৃত্যু আওয়ামী সমর্থক নয় কি? আমরা যারা সমর্থন করি, যারা সরাসরি আওয়ামী লীগ করি, যারা আওয়ামী পরিবার, তারা এখন দেখানোর সময়। এই যে আপনারা সবসময় বলেন যে অমুকরে নেতা বানাইছে, তমুকরে নেতা বানাইছে, এরা নেতা বানাইছে, জেলে গেছে 6 মাস 1 বছর খাইতে এসে পরে কইছে ভাই আমি তো কারা নির্যাতিত। তাহলে এখন যে লক্ষ লক্ষ আমার ভাই বোনরা মামলা খেলেন, সব জেলে ঢুকেন, সব তো কারা নির্যাতিত, সবাই কারা নির্যাতিত। এখনো আপনারা চিন্তা করেন ভাই আমারে সভাপতি বানাইলো না কেন, আমার সেক্রেটারি বানাইলো না কেন, আমার সদস্যপদ দিল না কেন, এই জন্য আমি কি করব, পরবর্তীতে আমারে ইয়ে করা হবে কিনা, কি যে নেতা বানানো হবে কিনা। ভাই এখন নেতা বানানো হবে কি হবে না সেটা বাদ দেন, আগে মাজার সোজা করার জন্য হইলো আমাদের রাস্তায় নামতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি বারবার বলছি আপনাদের, সকলে ঐক্যবদ্ধ হয়ে এখন নামতে হবে, আমাদের ঐক্যের আগে খুব বেশি দরকার। আর এখন সময় শক্তি প্রদর্শনের, কারণ যে মিনমিনে করা, ফেসবুকে খালি লেখা, আর এই যে আমাদের মতো কটকট করা, এগুলা ছাইরা দিয়া এখন হচ্ছে শক্তি প্রদর্শন করতে হবে। ব্যান্ড হয়ে গেছেন, আমাদের ব্যান্ড করে দেওয়া হয়েছে, রাস্তা ঘাটে যেখানে পাবে এই বিএনপির উচ্ছৃঙ্খল জামাতি, বিএনপির বলাবেন আমাদের পিটবে। তোরা আমাদের 10 জন যদি পিটতে আসে, আমরা কি একজনও ধরতে পারবো না, একটারও মারতে পারবো না? মায়ের বানি বুঝেন তো, গালের এফোর এফোর করে দিতে পারবো না? আমরা না হয় গেলাম, এরা 10 জনে আইসা আমাদের একজনে মাইরা ফেলা হতো, আমরা মরার আগে একজন লইয়েই যাই না। চিন্তাটা এটা রাখেন যে যে যেখানে পারবে সেটা একটারও লইয়েই খাবো, একজন রে খাইয়ে দিব, অসুবিধা নেই, এরপরে মরে গেলাম, অসুবিধা কি? দেশ তো বাঁচাইতে হবে, দেশ বাঁচাইতে হবে। এই দেশ এই জঙ্গিদের হাতে তুলে দেওয়া যাবে না। এই দেশ বাঁচাইতে হইলে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। এই দেশ বাঁচাইতে হইলে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ করা ছাড়া কিছুই আসবে না। না কানলে, বাচ্চা যদি না কান্দে মায়ে দুধ দেয় না। সুতরাং আমরা যদি প্রতিবাদ না করি, আমাদের জন্য কিছুই না। আর এসব নিষেধাজ্ঞা ফিষেধাজ্ঞা মানি না। অবৈধ সরকার, চুক্তিভিত্তিক সরকার, সে আমাদের নিষেধাজ্ঞায় কি দিল আর কি গেল, সেটা কোন দরকার আছে? সর্বাত্মক অসহযোগিতা করতে হবে এই সরকারের সাথে, সর্বাত্মক। আপনি আগে যদি যা চিন্তা করছেন, এখন আর চিন্তার দরকার নেই। সর্বাত্মক অসহযোগিতা, যে যেখানে যে অবস্থায় যেখানে পারেন সেইখানেই শুরু হোক ধোলাই, বাকি বলবে কলাই। সাবেক স্পিকার শিরীন চৌধুরীকে গ্রেপ্তার করে প্রকাশ্যে আনার পরদিনই বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধিত অধ্যাদেশ। বিগত অন্তর্বর্তী সরকার গত বছরের 12ই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য তার একদিন আগে এই অধ্যাদেশ জারি করেছিল। 8ই এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে এই অধ্যাদেশটি আইন হিসেবে পাশ হয়। মোহাম্মদ ইউনূসের আমলের মতোই এই আইনটি পাশ হওয়ার আগে থেকে এটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। বিশেষ করে বিএনপি, যে দলটি নিজেদেরকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালুর জন্য ক্রেডিট নেয়, সে দলটি কেন এমন একটি নিবর্তনমূলক আইনের কঠোর সংশোধনী পাশ করলো, সেই প্রশ্নটি উঠছে ব্যাপকভাবে। অনেকে প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের রাজনীতিতে যে প্রতিহিংসার চর্চা হয়, সে নিরিখে ভবিষ্যতে এই আইনটি যে বিএনপির বিরুদ্ধে ব্যবহার হবে না তার নিশ্চয়তা কি?
বিস্ময়কর ব্যাপার হলো ইউনূসের আমলের অধ্যাদেশটি সংশোধন করে তাতে শাস্তির বিধান যুক্ত করার যে প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছিল সেটি নতুন পাশ হওয়া আইনের বিলে আনা হয়নি, যার অর্থ হলো আওয়ামী লীগ যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দলের কার্যক্রম চালায় তাহলে শাস্তি কি হবে সেটি এখনো আইনে পরিষ্কার নাই। আবার এই আইন পাশের একদিন আগেই সাবেক স্পিকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের এই আইনটি আবার এমন একটি দিনে পাশ হলো যখন তারেক রহমানের কূটনীতির 2 সৈনিক ভারতে গিয়ে মিটিং করছেন দেশের হাই প্রোফাইল নেতাদের সাথে। এমন পরিস্থিতিতে অনেকেই রাজনীতির জটিল সমীকরণ মেলাতে চাইছেন। কেন আওয়ামী লীগকে নিষিদ্ধের আইনটি বিএনপি পাশ করলো? প্রশ্ন উঠছে, মোহাম্মদ ইউনূস যে বিদেশি সংবাদ মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনার কোনো অস্তিত্ব থাকবে না, সেই ঘোষণা বাস্তবায়নের জন্যই কি তারেক রহমানের সরকার এমন আইন পাশ করলো? আবার এই আইন পাশের মাধ্যমে আওয়ামী লীগ আর ভারতকে কি কোনো বার্তা দিল বিএনপি সরকার, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের 3 দিনের মাথায় অন্তর্বর্তী সরকার প্রধান হয়েছেন মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিয়ে জুলাই আন্দোলনের সময় হতাহতের ঘটনায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীদের বিরুদ্ধে শয়ে শয়ে মামলা হতে থাকে। আওয়ামী লীগের সময় যে ট্রাইব্যুনাল গঠন করে শীর্ষ জামাত নেতাদের 71-এর যুদ্ধাপরাধের দায় ফাঁসিতে ঝুলানো হয়েছিল, সেই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের উদ্যোগ নিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশও দেওয়া হয়। ইউনূসের কিংস পার্টির লোকজন তার আমলে তখন মাঝে মাঝে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলত। ওই সময় অর্থাৎ গত বছরের 10ই মে রাতের বেলা ইউনূসের মিত্ররা যমুনার সামনে জড়ো হয়েছিল। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, জামাত ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা সেদিন যমুনার সামনে জড়ো হয়েছিল। ওই রাতেই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তখনকার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের গেজেট জারি হয়। আইনের 2টি ধারায় ওই সংশোধনের মধ্য দিয়ে সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দল বা সংগঠন, তার অঙ্গ বা সহযোগী সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিচারের সুযোগ তৈরি করার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয় ট্রাইব্যুনালকে। সেখানে বলা হয়, কোন সংগঠন যেমন রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি এই আইনের আওতাভুক্ত কোনো অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে। কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে দরকার ছিল লম্বা সময়। তাই পরদিন তড়িঘড়ি করে 2009 সালের সন্ত্রাস দমন আইনে 2টি নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করা হয়। 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনটিতে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বলা ছিল, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। ইউনূসের সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য আইনটিতে 18 নম্বর ধারাটি যুক্ত করে, যেখানে অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। ওই অধ্যাদেশে আরো একটি ধারা যুক্ত করা হয়েছিল। এই ধারাটিতে বলা হয়েছে, ধারা 18 অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সরকার তাদের অর্থ, সম্পদ বা লেনদেন নিয়ন্ত্রণের পাশাপাশি প্রচার প্রচারণা বন্ধ করতে পারবে। মানে কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির কার্যালয় বন্ধ, ব্যাংক হিসাব জব্দ, পোস্টার, ব্যানার, প্রচার বা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ, সেসব গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পাশ করা অধ্যাদেশগুলো সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত সরকার প্রথম সংসদের 30 দিনের মধ্যে পাশ করার বাধ্যবাধকতা আছে। এটিকে আইনের রূপ দিতে 8 এপ্রিল জাতীয় সংসদে বিল পাশ হলো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি সংসদে পাশের জন্য তোলেন। এখন পাশ হওয়া বিলটিতে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর গেজেটের মাধ্যমে এটি আইনে পরিণত হবে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বিএনপির দীর্ঘকালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থেকেই গেল এবং বিলটি সংসদে পাশের পর আওয়ামী লীগ সমর্থকরা সামাজিক মাধ্যমে এর সমালোচনা করে এর দায় বিএনপিকে নিতে হবে বলেও মন্তব্য করছেন। বিলটি পাশের সময় সংসদে এ নিয়ে আলোচনার সুযোগ দেওয়ার দাবি করেছিলেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সংসদে বলেছিলেন, এটি অবশ্যই একটি স্পর্শকাতর আইন, আইনটি পাশের জন্য তাদের আরেকটু সময় দেওয়া হোক। বিএনপির পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, তারা এই আইনে নতুন কিছু যোগ করেননি, শুধু অন্তর্বর্তী সরকারের সংশোধনী অধ্যাদেশটি পাশ করেছে।
বিলে বলা হয়েছে কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। বিলে আরো বলা হয়েছে এই সত্তা বা তার পক্ষে বা সমর্থনে যে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসমক্ষে বক্তব্য প্রদান নিষিদ্ধ করবে। তবে এর আগে গণমাধ্যমের খবর বেরিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিলে একটি সংশোধনী যুক্ত করার সুপারিশ করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার 133টি অধ্যাদেশ পরিচালনার জন্য সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়। 4 এপ্রিল দৈনিক সমকালে প্রকাশিত খবরে বলা হয়েছে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশটি সংসদে পাশের সুপারিশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ সত্তা কার্যক্রম পরিচালনা করলে সাজার বিধান নেই অধ্যাদেশে, সাজার বিধান যুক্ত করা যেতে পারে। নিষিদ্ধ সংগঠনের জন্য আইনের 16 ধারায় যেসব সাজার বিধান রয়েছে সেগুলি প্রযোজ্য হবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জন্য। 8 এপ্রিল দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে 15টি বিল সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করা হয়েছিল, তার একটি সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ। তবে আজ এই সংক্রান্ত যে বিল পাশ হয়েছে সেখানে কোনো সংশোধনী আনা হয়নি। তার অর্থ হলো এই আইনে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও যদি কেউ সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাহলে শাস্তি কি হবে সেটি পরিষ্কার নাই। আইন বিশেষজ্ঞরা বলছেন তাহলে কেউ যদি নিষেধাজ্ঞা না মানে তাহলে তার বিরুদ্ধে আদালত কি ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিবেন সেটিতে এই আইনে সুস্পষ্টভাবে কোনো কিছু উল্লেখ নেই। সংসদে 8 এপ্রিল এই আইনটি পাশ হওয়ার বহু আগে থেকে, বিশেষ করে ইউনূসের আমল থেকে এই অধ্যাদেশটি নিয়ে সমালোচনা হচ্ছিল। জাতিসংঘ থেকে শুরু করে অনেক দেশ ও সংস্থা দল নিষিদ্ধের বিরুদ্ধে বক্তব্য বিবৃতি দিয়েছিল। এমনকি বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকেও বলা হয়েছিল তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। বিএনপির পক্ষ থেকে প্রায় জোর গলায় দাবি করা হয় দলটি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল, যেটির একক ক্রেডিট তারা নিতে চায়। প্রশ্ন উঠেছে বিএনপিকে আইন পাশের মাধ্যমে সেই ক্রেডিটকে জলাঞ্জলি দিল না। আবার অনেকে মনে করেন বাংলাদেশে যেভাবে প্রতিহিংসার রাজনীতির চর্চা করা হয় সেখানে এই ধরনের আইন ভবিষ্যতে যখন বিএনপি ক্ষমতায় থাকবে না তখন তাদের বিরুদ্ধে প্রতিপক্ষরা ব্যবহার করতে পারে, এমন আশঙ্কার কথা খোদ তারেক রহমানই বলেছিলেন। এই বছরের 28 জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার ছাপা হয় বিখ্যাত টাইম ম্যাগাজিনে। সেখানে তিনি বলেছিলেন নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। টাইম ম্যাগাজিনকে তিনি বলেছেন আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না তার নিশ্চয়তা কি। তারও আগে গত বছরের 16 সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি আজকে নিজে এই আইনটি পাশের জন্য সংসদে পেশ করেন, তিনি বলেছিলেন কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা তারা সমর্থন করেন না। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়ানক চর্চা যেটি দেশে অরাজকতা সৃষ্টি করবে বলে তিনি সেদিন মন্তব্য করেছিলেন। এমন আশঙ্কার পরও কেন আইনটি পাশ করলো বিএনপি? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদিন মালিক বিবিসি বাংলাকে বলেছেন বিএনপি বিলটি পাশ করে আওয়ামী লীগের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং তারা না চাইলে বিলটি পাশ হতো না। শাহদিন মালিকের আশঙ্কা একটা দলের নেতা কর্মী বা সাধারণ সদস্যরা অপরাধ করতে পারে, তার বিচারও হতে পারে, কিন্তু তার জন্য দল বা দলের কার্যক্রম নিষিদ্ধ বহাল রেখে বিএনপি সরকার ভবিষ্যতে অনেক দল নিষিদ্ধের ক্ষেত্র প্রস্তুত করলো। আবার এই আইন পাশের একদিন আগেই সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আবার দিল্লিতে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সেখানে তারা বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর বিজেপি নেতাদের সাথে। ভারতের প্রথম দেশ যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল। ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতা মুক্ত রাজনীতি দেখতে চায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের আগে দলের কার্যক্রম নিষিদ্ধের এই আইন তাহলে ভারতকে কি বার্তা দিচ্ছে এমন প্রশ্ন উঠছে। প্রশ্ন হলো নিজেদের শঙ্কা আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও বিএনপি কেন এই অধ্যাদেশটি আইন আকারে পাশ করতে গেল? অনেকে আশঙ্কা করছেন নির্বাচিত সরকার আসার পর যখন আওয়ামী লীগ নিজেদের কিছুটা হলো গোছাতে শুরু করেছে সেই সময় এই আইনের পাশের মধ্য দিয়ে বিএনপি কি ইউনূসের পথেই হাঁটছে। 2024 সালের 30 অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসে তখনকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে। অবশ্য আন্তর্জাতিক চাপে কিছুদিনের মধ্যে ইউনূস তার বোল পাল্টে ফেলেছিলেন।
2025 সালের 20 মার্চ মোহাম্মদ ইউনূস বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নেই। এর 2 মাসের মধ্যে মিত্রদের আন্দোলন নাটকের মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের ক্ষমতায় আসার ঠিক 15 দিন আগে গত 28 জানুয়ারি টাইম ম্যাগাজিনের কাছে দাবি করেছিলেন দল নিষিদ্ধ তিনি সমর্থন করেন না, অথচ ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে দলের কার্যক্রম নিষিদ্ধের বিধানকে পাকাপোক্ত রূপ দিল তার সরকার। প্রশ্ন উঠেছে, তাহলে কি মোহাম্মদ ইউনূসের সেই বক্তব্য শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে, সেটার বাস্তবায়নে, কিংবা ঘুরিয়ে বললে ইউনূসকে খুশি করতে বিএনপি এমন আইন পাশ করলো? যদি তাই হয় তাহলে ভবিষ্যতে অন্য কোনো দল আবার অন্য কাউকে খুশি করতে গিয়ে বিএনপির উপর এই আইন প্রয়োগ করে, তখন পরিস্থিতি কি হবে সেই আশঙ্কাও করছেন অনেকেই। কনগ্রাচুলেশনস আওয়ামী লীগ, আপনারা অবশেষে নিষিদ্ধ হয়েছেন। মানে নিষিদ্ধ ছিলেনই, কার্যক্রম নিষিদ্ধ ছিল, সেটা এখন খুব শক্তভাবে সিলগালা করে তারেক রহমান এবং বিএনপি আপনাদেরকে শেষ পর্যন্ত একটা জায়গায় নিয়ে এসেছেন। আমি জানি আমার অনেক দর্শক আওয়ামী লীগ সমর্থন করেন এবং মনে মনে আওয়ামী লীগকে ভালোবাসেন, প্রকাশ্যে আওয়ামী লীগকে ভালোবাসেন, এবং তারা খুব ক্ষেপে যাবেন, ভাই আমাদের উপরে এত বড় বিপদ এসেছে এবং আপনি কনগ্রাচুলেট করছেন কেন? ট্রাস্ট মি, এই যে কাজটা যেটা হলো আপনাদের ক্ষেত্রে, এটা আসলে আপনাদের জন্য ভালো হয়েছে। আসুন আজকে আমরা সেটা নিয়ে কথা বলি। এর আগে আমি একটা ছোট্ট গল্প বলি, গল্প না ঘটনা সত্য, যেটা হচ্ছে আমার এক বন্ধু ছিল যে সরকারি চাকরি হয় হয় ভাবে থাকে। কিভাবে? প্রথমবার বিসিএস দিল, ফেল, পরের বার দিল প্রিলিমিনারি পাস করলো, তো প্রিলিমিনারি পাস করলো, রিটেনে ফেল করলো, এর পরের বার গিয়ে আবার প্রিলিমিনারি দিল এবং পাস, রিটেনে ফেল, আরেকবার গিয়ে সম্ভবত আমার মনে নাই, কিন্তু যতটুকু মনে পড়ছে যে ভাইভাতে ফেল করেছিল বা কোথাও একটা ফেল করেছে। এইভাবে করতে করতে 3-4 বছর পরে তার সরকারি চাকুরির বয়স চলে গেল। সে ব্যাপক খুশি। তো আমরা খুব অবাক, আহারে তোর সরকারি চাকুরির বয়স চলে গেল, বিসিএস হলো না, যদিও তখন এত বিসিএস এর ক্রেজ ছিল না। তো বললো যে না বন্ধু, আমি খুব খুশি। কেন খুশি? যে দেখ, আমার সাথে তোমরা যারা আছো তোমরা সকলেই বিভিন্ন কাজে কর্মে ঢুকে গেছো, কিন্তু আমি প্রত্যেক বছরই যে আগামীবার বিসিএস দিতে পারবো, আগামীবার হবে বলে পড়তেই আছি, প্র্যাকটিসে আছি, কোচিং করে যাচ্ছি, কিন্তু বাস্তবে আমি আসলে আর অন্য কোনো কাজ করতে পারছিলাম না। এখন যেটা হলো, আমার পরিষ্কার হয়ে গেল যে আমার আর সরকারি চাকরির বয়স নাই। নাও আই ক্যান ফোকাস অন মাই লাইফ। আমি আমার জীবনের দিকে লক্ষ্য রাখতে পারবো, আমার কি করা উচিত, কিভাবে করলে আমি এগিয়ে যেতে পারবো, এটা নিয়ে এখন ভাববো। আওয়ামী লীগের যে বড় সমস্যাটা ছিল, হঠাৎ করে তারা ক্ষমতাচ্যুতির পরে এক ধরনের হতভম্ব অবস্থা ছিলেন, এবং এই হতভম্ব অবস্থা থেকে তারা উদ্ভট সব কাল্পনিক স্বপ্নের মধ্যে বাস করতেন। আমি দেখেছি, অনেককেই দেখেছি। আমি সাধারণত না, কখনোই কারো নাম বলে বিব্রত করবো না, কিন্তু অনেক নেতার সাথে, ধরেন জুলাই আগস্টের পরবর্তীতে 24-এর পরে যারা বিদেশে আছেন, বিভিন্ন সময় তাদের সাথে ইন্টারাকশন হয়েছে, ইউটিউবের চ্যানেলের স্বার্থে হয়েছে বা বিভিন্নভাবে হয়েছে, এবং আমি দেখেছি এটা আছে। তারা এক ধরনের কল্পনার মধ্যে ছিলেন, এবং এই ডিনায়াল মুডে থাকায় তাদেরকে যখন বাস্তবতা বোঝানোর চেষ্টা করা হতো তারা খুব ক্ষেপে যেতেন। যেমন ধরেন, প্রথম দিকে তারা একটা আশা করলেন যে ভারত তাদেরকে এনে ক্ষমতায় বসিয়ে দিবে। তো আমি 2-1 সাথে যখন কথা প্রসঙ্গ আসে, তা আমি বললাম যে শুনেন, এর চেয়ে বড় ক্রাইসিস আওয়ামী লীগের ছিল 15ই আগস্ট 1975 সাল। বঙ্গবন্ধুকে তার পুরো পরিবার সহ নিশ্চিহ্ন করে দেওয়া হলো। তখন ভারতের ক্ষমতায় কে আছেন? ভারতের ক্ষমতায় আছেন ইন্দিরা গান্ধী, একেবারে বঙ্গবন্ধুর সাথে যার রাজনৈতিক মিত্রতা, মানে প্রচন্ড রকমের মিত্রতা। এবং সেই সময় কিন্তু ভারত বাংলাদেশে এসে কোনো হস্তক্ষেপ করেনি, করার সুযোগ অনেক বেশি ছিল। তখন বাংলাদেশ সেনাবাহিনীর যে অবস্থা ছিল, তখন সেনাবাহিনী অনেক বিশৃঙ্খল, পাল্টা হচ্ছে, নতুন একটা তরুণ সেনাবাহিনী তৈরি হচ্ছে, বাংলাদেশের অর্থনীতির অবস্থা ভালো না। মাত্র ভারতের সেনাবাহিনী বা ভারতীয় বাহিনী এই দেশের মধ্যে এসে গিয়েছে, এই দেশের ভিতরের সব খোঁজখবর তারা জানে। মাত্র 1971 সালে তারা এখান থেকে যুদ্ধ করে গিয়েছেন। আমি বললাম যে ইন্দিরা গান্ধীর মতো লোক কোনো স্টেপ নেয় নাই, কারণ এটা হচ্ছে স্টেট টু স্টেট, রাষ্ট্র টু রাষ্ট্র ব্যবস্থা। এখানের মধ্যে কোনো দলকে, গোষ্ঠীকে ভালোবেসে অন্য একটা দল, দেশ এসে কিছু করবে না, ভারতের মতো ম্যাচিউর দল করবে না। ওনারা মহা ক্ষিপ্ত আমার উপরে, মানে এটা কি বলেন, আপনারাই নিরাশ করে দেন টাইপের আর কি, যে আপনারা খারাপ লোক, আপনারা এটা। ঠিক আছে, গেল। দ্বিতীয়ত জিনিসটা হলো, আমরা যখন জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করলাম, যে এটা আসলেও এক ধরনের বেইমান বলেন, অথর্ব বলেন, আমি দেশের নিরাপত্তার দায়িত্ব নিব বলার পরে গোটা দেশকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিয়ে তার সেনাবাহিনী কাঁধে নাহিদ ইসলামকে নিয়ে ঘোরাঘুরি করছে, এই যখন অবস্থা, তখনও এই দুলাভাইয়ের প্রতি আওয়ামী লীগের শালাদের, যেহেতু মানে কোন কাজিনের না বোনের হাজবেন্ডের জন্য খুবই আশা ভরসা এবং ভালোবাসা। আমরা যখন একটি ইউটিউবে বা ফেসবুকে তার বিরুদ্ধে লেখালেখি করতাম, আমার অনেক বন্ধু বান্ধব যারা ধরেন আওয়ামী লীগ সমর্থক, তারা খুব রাগ করত। তাদের কথা হচ্ছে, হ্যাঁ একটা খেলা আসতেছে,
দেখে নিবা, ওইদিকে চুপ, ওইদিকে ওয়াকার মিলে কিছু করে ফেলবে। তো আমি বুঝতাম না, যে লোক মাত্র কয়েক মাস আগে একটা বিরাট বেইমানি করলো, তারপরেও আওয়ামী লীগ কেন তার উপরে ভরসা করবে। যাই হোক, সেই স্বপ্ন থেকে তাদেরকে বেশ কিছুদিন লেগেছে। যখন গোপালগঞ্জে ওয়াকার 5 দিন পুরো জেলাকে বন্ধ করে লোকজনকে হত্যা করা শুরু করলো তার সেনাবাহিনী দিয়ে, তারপরে গিয়ে কিছুটা হুশ জায়গায় এসেছিল। তারপরে তাদের তৃতীয় আশাটা হলো কি, যে এই ইউনূস সাহেব চলে গেলে একটা পলিটিক্যাল অবস্থা আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, এবং যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা দল নিষিদ্ধের পক্ষে না, জনগণ নিষিদ্ধ করবে, এইসব শুনে একটু তাদের একটা বিরাট আশা, ভালোবাসা তৈরি হলো। এবং তখন যখন আমরা বলতাম যে ভাই, বিএনপির কি ঠেকা পড়েছে আপনাকে স্পেস করে দেওয়ার জন্য, মানে এটা তো পলিটিক্স, আপনি তো তাকে স্পেস করে দেন নাই, সে আপনাকে স্পেস করে দিবে না, এখন তার সুদিন আছে, আপনার দুর্দিন আছে, আরে না এইটা হবে ওইটা হবে ইত্যাদি। এখন সব কথার শেষ কথা হচ্ছে এই যে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ, দল নিষিদ্ধ না কিন্তু, এবং সেটা শুধু আওয়ামী লীগের না, আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন, তার সহপাঠী সংগঠন, তার আরো কি কি সংগঠন সহ কিন্তু বিরাট আইনটা, এবং ভাতৃপ্রতিম সংগঠন, মানে যদিও আমি জানি না কেন ভগ্নিপ্রতিম কিছু সংগঠন, ভগ্নিপ্রতিম শব্দটা কেন ডক্টর ইউনূস লাগিয়ে যায় নাই তখন, এটা একটা জেন্ডার বায়াসনেস, বাট ভাতৃপ্রতিম সংগঠন সহ সবার কার্যক্রম বন্ধ থাকবে। সেটাই ছিল ডক্টর ইউনূসের আইন, এবং সেই ইউনূসের আইনটাকেই সালাউদ্দিন সাহেবরা, বিএনপি তারেক রহমান সিলগালা করলেন সম্প্রতি। এটা আওয়ামী লীগের কি লাভ হলো? এখন আওয়ামী লীগের কিছুটা হুঁশ আসতে পারে। এখন আওয়ামী লীগ বুঝতে পারবে যে ডিনায়াল মোডে থাকলে লাভ হবে না। আমরা অনেক সময় দেখি যে লোকজন আসলে ডিনায়াল মোডে থাকে, বিশ্বাস করতে চায় না যে এটা তার উপরে এসেছে। যখন ওই জায়গা থেকে সে সরে, তখন তার পক্ষে প্ল্যান করা সুবিধা হয়, যে ভাই তাহলে ঠিক আছে, এটা বিপদ এসেছে, এখন এই বিপদের কি বলা যায়, বিকল্প হিসাবে আমি এখন কি পথ নিয়ে আমি বের হব। আমার ধারণা এখন আওয়ামী লীগের এই জিনিসটা ভাবার সুযোগ এসেছে, সময় এসেছে। আমি খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আওয়ামী লীগ আসলে তার 2014 সালের পর থেকে 24, যদি 10 বছর বলি, রাজনীতি করে নাই, সংগঠন করে নাই। গোটা সরকারটাই মূলত নির্ভরশীল ছিল দুটো জিনিস। একটা হচ্ছে একটা জনসমর্থন ছিল, কারণ যেহেতু অর্থনীতিটা ভালো চলছিল, যেহেতু বেশ কিছু মেগা প্রজেক্ট দৃশ্যমান হচ্ছিল, জনগণ আসলে মুখ ফিরিয়ে নেয় নাই, এইটা একটা সুবিধা ছিল। দ্বিতীয় যে সুবিধাটা তাদের ছিল, পুরো জিনিসটা আসলে আমলাতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়েছে। সংগঠন বলতে কিছুই ছিল না, কিছু মানে বিভিন্ন স্তরের টাউটবাটপার ছিল, এবং বিভিন্ন স্তরের অথর্ব লোকজন এখানে রেখেছিল আওয়ামী লীগ। তার সাধারণ সম্পাদকের